নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই দ্য আইকিউ বুস্টারের আরেকটি নতুন সাজেস্টিভ ভিডিওতে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, এই ভিডিওটি হতে চলেছে ইউজি সেমিস্টার 1 আন্ডার গ্র্যাজুয়েট সেকশন 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যারা এনইপি 2020-র আন্ডারে পাঠরত ছাত্র ও ছাত্রী, বিভিন্ন কলেজ থেকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যারা আন্ডার গ্র্যাজুয়েট সেকশনে বর্তমানে পড়ছো, তাদের জন্য একটি সম্পূর্ণ হিস্ট্রি মাইনরের সাজেশন। এর আগে তোমরা হয়তো দেখেছো, আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে যে ইউজি সেমিস্টার 3 এনইপি 2020 যার সেশন হচ্ছে 2023-24, সেটা কিন্তু আমরা অলরেডি পোস্ট করেছি এবং সেটাতে কিন্তু আমরা খুব দারুণ একটা রেসপন্স পেয়েছি এবং আমাদের যে রেকর্ডটা সেটাও কিন্তু রয়ে গেছে। অর্থাৎ আমাদের যে সাজেশন ভিডিও, সেখান থেকে কিন্তু 100% আমরা কমন ফেলেছি। প্রশ্ন একটু ঘুরিয়ে আসলেও আলটিমেটলি আমরা যে সমস্ত প্রশ্ন দিয়েছিলাম তোমাদের, সেই সমস্ত প্রশ্নই কিন্তু এসেছে। অতএব এটা বলা যেতে পারে যে আমাদের হিস্ট্রি মাইনরের 100% সাজেশন কমন রয়েছে। তোমাদের কালকেই পরীক্ষা, তাই চটপট এটা বেশি সময় নষ্ট না করে আমরা দেখে নিই একবার হিস্ট্রি মাইনর 2025 সালের যারা ইউজি সেমিস্টার 1-এর পাঠরত ছাত্রছাত্রী। এই ভিডিওটা তোমাদের জন্য, তোমাদের যাতে পরীক্ষাটা আরও সহজ থেকে সহজতর হয়ে যায় সেটাই আমাদের প্রচেষ্টা। এবং ইতিহাসে আমরা যেমন আগের বার করেছিলাম যে শুধু আমরা প্রশ্নই আলোচনা করব না, আমরা কিন্তু সমস্ত বিষয় মাথায় রেখে আলোচনা করব এবং আমি তোমাদেরকে একটা ছোট ছোট ধারণা দিয়ে দেবো যাতে তোমরা পরীক্ষার খাতায় কোনো কিছু ছেড়ে না আসতে পারো। তো চলে এসছে দ্য আইকিউ বুস্টারের তরফ থেকে হিস্ট্রি এমএনসি সাজেশনস এনইপি 2020 সেশন 2024 অ্যান্ড 2025। তো প্রথমে ইউনিট 1। প্রথমে বলছে প্রাচীন ভারতে যোগাযোগ ব্যবস্থার স্থাপনের মূল মাধ্যমগুলি কী ছিল। প্রাচীন ভারতে যোগাযোগ স্থাপনের মূল মাধ্যমগুলি কী কী ছিল, অর্থাৎ ব্যবসা, বাণিজ্য, স্থল যোগাযোগ, জল যোগাযোগ। তখন তো বায়ুর যোগাযোগ ছিল না, স্থল যোগাযোগ, জল যোগাযোগ, এই সমস্ত কিছু যোগাযোগ ব্যবস্থা। ঘোড়ার গাড়ি চেপে, গরুর গাড়ি চেপে। এছাড়াও ডাক ব্যবস্থার যে প্রচলন ছিল, দুধ পাঠানোর যে প্রচলন ছিল, সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। 2, প্রাচীন ভারতের ভৌগোলিক দিকের তাৎপর্য ব্যাখ্যা করো যা ওই সময়ের যোগাযোগ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক মাধ্যম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটু লেস ইম্পর্টেন্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। 3 নাম্বার, প্রাচীন ভারতের সভ্যতা ও সংস্কৃতি। খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন ভারতের সভ্যতা ও সংস্কৃতি সম্বন্ধে আলোচনা করে। এখানে তোমাকে দক্ষিণ ভারত সহ উত্তর ভারত, পশ্চিম এবং পূর্ব ভারত, এই যে আমাদের 4টা ডিভিশন, এটার কিন্তু তোমাদের সভ্যতা ও সংস্কৃতি সম্বন্ধে আলোচনা করতে হবে। পরেরটাও খুব ইম্পর্টেন্ট, সম্রাট অশোকের শিলালিপি কোন কোন ভাষায় রচিত। মনে রাখবে, 2টা, উত্তর ভারতে ব্রাহ্মী, দক্ষিণ ভারতে খরষ্টি। 2 লিপিতে লেখা হয়েছিল, ব্রাহ্মী ও খরষ্টি। এবং কয়টি শিলালিপি খোদাই করে পাওয়া গেছে। নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? নদীর পাশে বসতি গড়ে ওঠার উল্লেখযোগ্য কারণ। তোমরা জানো, এটা খুব ছোটোবেলা থেকেই তোমরা পড়ে আসছো, নদীর পাশে বসবাস করলে কি হতো, যোগাযোগের সুবিধা, মাংসের বদলে মাছ পাওয়া যেত। এছাড়াও কি হতো, ফসল ফলানোর জন্য উপযোগী ছিল, পানীয় জলের সমস্যা মিটত, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পেত, বিভিন্ন কারণ ছিল। এই সমস্ত তোমাদেরকে লিখতে হবে। তারপর প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য বিভিন্ন উপাদান। এটা খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন ভারতের ইতিহাস জানার বিভিন্ন উপাদান, অর্থাৎ ঐতিহাসিক উপাদান কী কী রয়েছে, সাহিত্যিক উপাদান কী কী রয়েছে, সেই সমস্ত কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। উপাদানগুলি কী কী হতে পারে? কোনো লেখা হতে পারে, কোনো মুদ্রা হতে পারে, কোনো গুহাচিত্র হতে পারে, ঠিক আছে, কোনো পত্র হতে পারে, শিলালিপি হতে পারে, কোনো স্তম্ভ হতে পারে, বিভিন্ন এসব হচ্ছে বিভিন্ন উপাদান প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য। প্রাচীন ভারত তোমরা মনে রাখবে, প্রাচীন ভারতের ইতিহাস মানে কিন্তু তোমাদের ওই শুরু হচ্ছে হর্ষঙ্ক বংশ থেকে, কিন্তু ওই হর্ষঙ্ক বংশের মধ্যে তোমাদের মেন কিন্তু মৌর্য বংশকেই গুরুত্ব দেওয়া হবে, ঠিক আছে। তারপর প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য সাহিত্যিক উপাদান ও ঐতিহাসিক উপাদানগুলি আলোচনা করো। দেখো, এই 2টা প্রশ্ন দিয়েছি ইউনিট 2 থেকে। ইউনিট 2 থেকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই দুটোর মধ্যে একটা প্রশ্ন থাকবেই থাকবে, অর্থাৎ এই 2টা প্রশ্নকে খুব ভালো করে তোমরা কিন্তু তৈরি করে যাবে। ইউনিট 3-তে চলে আসি আমরা। প্রাচীন প্রস্তর যুগ বলতে কী বোঝো? এটা তোমরা জানো, খুব সহজ। ইহার সময়কাল উল্লেখ করো, অর্থাৎ এক্সপ্যান্ড কোন সময় থেকে কত দূর অবধি ছিল সেটা তোমাদেরকে লিখতে হবে। এই সময় মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এগুলো খুব বাচ্চার ক্লাস 6-7-এর বাচ্চারাও এইসব পড়ে, এটাই তোমাদের সিলেবাসে আছে। তো এইসব নিয়ে বেশি সময় নষ্ট করে আমাদের লাভ নেই।
কারণ কালকেই পরীক্ষা। প্রাচীন প্রস্তর যুগের ভৌগোলিক অবস্থা এবং জলবায়ু পরিবর্তন সেই সময়কার সভ্যতাতে কীরূপ প্রভাব পড়েছিল। মূলত এটা তোমাকে কার রেসপেক্টিভে লিখতে হবে বলো তো? হরপ্পা সভ্যতা কিংবা সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা, এই সমস্ত কিছু। ঠিক আছে, এই দুই সভ্যতার পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু এই প্রশ্নটা লিখতে হবে। ঠিক আছে, কারণ এই দুটাই ছিল মানে প্রাচীন ভারতের সবথেকে পুরাতন সভ্যতা। সবথেকে পুরাতন যদি সভ্যতা 1 মার্কসের কোশ্চেনে আসে কিংবা 2 মার্কসের, সেটা হবে কিন্তু আমাদের মেহেরগড়। তারপরে আমাদের সিন্ধু সভ্যতা। মেহেরগড় সভ্যতা সবচেয়ে পুরাতন ভারতের মধ্যে। 3 নাম্বার, মধ্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা। এটা লেস ইম্পর্টেন্ট, খুবই লেস ইম্পর্টেন্ট, আসার চান্স 1%, কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু তোমরা যে প্রশ্নটা খুব ভালো করে করবে, প্রাচীন প্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। টিকা লেখো শিলালিপি, টিকা লেখো শিলালিপি, এছাড়াও আসতে পারে টিকা লেখো অশোকের শিলালিপি, দুটাই আসতে পারে। টিকা লেখো গুহাচিত্র, এখানে তোমাদেরকে দুটা উল্লেখ করতে হবে, অজন্তা ইলোরার গুহাচিত্র এবং ভীমবেটকা, যেটা দুটাই মধ্যপ্রদেশে রয়েছে। আমাদের 6 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগ প্রাচীন ভারতের কোন কোন জায়গায় বিস্তার লাভ করেছিল সেই সম্বন্ধে আলোচনা। এটা মূলত 2 মার্কসের একটা প্রশ্ন, এটা 2 মার্কস বাদে আসবে না। নব্যপ্রস্তর যুগ বলতে কি বোঝো? আদিম মানুষ কিভাবে খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়, অথবা নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই প্রশ্নটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট, ধরে নাও প্রায় চলে এসছে। ঠিক আছে, এখানে তোমাদেরকে বলতে হবে যে আদিম মানুষ আগে কীরকমভাবে থাকতো, বন জঙ্গলে ঘুরে বেড়াতো, তাদের পোশাক পরিচ্ছদ বলে কিছু ছিল না। পরবর্তীকালে যখন ধীরে ধীরে সময় যেতে থাকে, সময়ের সাথে সাথে তারা উন্নত হয়। প্রথমে মানুষের বিভিন্ন স্টেজগুলো তোমাদেরকে বলতে হবে যে স্টেজ ওয়াইজ কী কী কেমন করে বেড়েছে মানুষ। প্রথমে এপস ছিল, তারপর অস্ট্রালোপিথেকাস, তারপর হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, তারপর হোমো সেপিয়েন্স। এইভাবে তোমরা যদি মানব প্রজাতির বিভিন্ন নামগুলোও তুমি বলতে পারো, তোমার কিন্তু খাতাটা অন্যদের থেকে একটু অ্যাট্রাকটিভ হবে। পরবর্তী প্রশ্ন, পুরাতন প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের মধ্যে তুলনামূলক আলোচনা। খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই সেমিস্টারের পরীক্ষার জন্য। এই দুই প্রস্তর যুগের মধ্যে তুলনামূলক আলোচনা। পরবর্তী প্রশ্ন, ইউনিট 4 থেকে, তাম্রপ্রস্তর যুগ বলতে কি বোঝো? তাম্রপ্রস্তর কথাটা এসছে তামা এবং প্রস্তর, অর্থাৎ তামা আর পাথর, এই দুটো জিনিস যখন একসাথে ব্যবহার হতে লাগলো তখন যে যুগটা পড়লো তার নাম হয়ে গেল তাম্রপ্রস্তর। এরপরে তাম্র ব্রোঞ্জ আসে, ব্রোঞ্জ যুগ, তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। তারপর আমাদের লৌহযুগ। কিন্তু মনে রাখবে এই লোহার ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার মানুষেরা জানতো না। সিন্ধু সভ্যতা কিন্তু তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। আচ্ছা, গুজরাট থেকে বালুচিস্তান পর্যন্ত ইহার কি কি নিদর্শন চোখা পড়ে? গুজরাট থেকে বালুচিস্তান কেন? তাম্রপ্রস্তর যুগ আমি বললাম মূলত সিন্ধু সভ্যতা, আর গুজরাট থেকে পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত কিন্তু আমাদের সিন্ধু সভ্যতা বিরাজমান ছিল। সেটার জন্য কিন্তু এখানে কি কি নিদর্শন তোমাদের চোখে পড়ে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে, যে বিভিন্ন ধ্বংসাবশেষ, মহেঞ্জোদারোর বিরাট স্নানাগার, এছাড়া পাওয়া মূর্তি, বিভিন্ন মাটির পুতুল, গয়না গাটি, বাসনপত্র, সমস্ত কিছু তোমাদের নিদর্শন কিন্তু দিতে হবে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বলতে কি বোঝো? অর্থাৎ সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্বন্ধে তুমি কি জানো, তার মানে সময়কাল কত থেকে কত দূর অবধি ছিল, কি কি পাওয়া গেছে, কি কি বৈশিষ্ট্য ছিল। প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা ছিল একটা মাতৃতান্ত্রিক সভ্যতা। পৃথিবীর অন্যান্য সভ্যতা যেটা পিতৃতান্ত্রিক ছিল, সিন্ধু সভ্যতা কিন্তু মাতৃতান্ত্রিক সভ্যতাতে রূপান্তর করেছিল। ইহার উৎপত্তি, বিস্তার এবং উল্লেখযোগ্য নগর কেন্দ্রিক সভ্যতাগুলি কী কী ছিল, অর্থাৎ মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল এবং ঢোলাবিরা সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে টিকা হিসাবে কিন্তু দুটো জিনিস আসতে পারে। প্রথমত কি, মহেঞ্জোদারোর বিরাট স্নানাগার, কালীবঙ্গান, লোথাল। লোথালটা খুব ইম্পর্টেন্ট, কারণ একমাত্র বন্দর ছিল লোথাল, যেটা বর্তমানকালে ভারতের গুজরাটে আছে। আচ্ছা, টিকা লেখো কালীবঙ্গান। পরের টিকা আমি অলরেডি বলে দিয়েছি, বন্দর কেন্দ্রিক শহর বা লোথাল। লোথাল কিন্তু একমাত্র বন্দর কেন্দ্রিক শহর ছিল। সিন্ধু সভ্যতার অন্যতম আরেকটা বৈশিষ্ট্য কী ছিল? ড্রেনেজ সিস্টেম। এই ড্রেনেজ সিস্টেমটা বর্তমান কাল থেকেও কিন্তু উন্নত ছিল বলে ধরা হয়। আচ্ছা, তারপর ইউনিট 5, আর্য জাতি। দেখো তোমাদের সিলেবাসটা না কি বলো তো প্রচণ্ড, যেহেতু অত্যন্ত প্রাচীনকালের, খুব সহজ, বেশি কিছু জানার নাই, সেজন্য তোমাদের সিলেবাসটা বড়। ঠিক আছে, যেহেতু সিলেবাসটা বড় সেটার জন্য কিন্তু প্রশ্ন একটু একটু ওরকমই হবে, কিন্তু এতটুকু আমি বলতে পারছি প্রশ্ন কিন্তু তোমাদের খুব সহজ হবে। ইউনিট 5 থেকে, আর্য জাতি বলতে কি বোঝো? আর্য জাতি কিভাবে ভারতে আসে তা আলোচনা করো। মনে করা হয় যে আর্য জাতি
কিন্তু ইউরোপ থেকে ভারতে এসেছিল এটা মনে করা হয়। এবং তোমরা যদি জানো ইতিহাস আর একটু ভালো করে, অ্যাডলফ হিটলার যে জার্মানির শাসক ছিলেন, ন্যাৎসিবাদের যাকে চরম পর্যায়ের জনক হিসাবে ধরা হয়, ন্যাৎসিবাদের জনক অ্যাডলফ হিটলারও কিন্তু নিজেদেরকে আর্য জাতি বলে মানে মান্যতা দিত বা গণ্য করত। পরবর্তী প্রশ্ন, বৈদিক সভ্যতা বলতে কি বোঝো? পূর্ববর্তী বৈদিক সভ্যতা এবং পরবর্তী বৈদিক সভ্যতা সম্বন্ধে আলোচনা করো। মনে রাখবে পূর্ববর্তী যে বৈদিক সভ্যতা সেটাতে কিন্তু বিভিন্ন বেদ রচনা হয়েছিল। আমাদের বেদ রয়েছে 4টা, ঋক, সাম, যজুর, অথর্ব। এখান থেকে শর্ট কোশ্চেন কি আসতে পারে? সবচেয়ে পুরাতন বেদের নাম কি? সেটা হবে ঋগ্বেদ। যদি বলে ভারতে শাস্ত্রীয় সঙ্গীতের জনক বলা হয় কোন বেদকে, সেটা কি হবে? সেটা হবে সামবেদ। যদি বলে যজুর্বেদের কয়টা ভাগ? 2টা ভাগ, একটা কৃষ্ণ যজুর্বেদ আর একটা শুক্ল যজুর্বেদ। আর হচ্ছে লাস্টে বশীকরণ, মন্ত্র, তন্ত্রবিদ্যা সমস্ত কিছু রয়েছে অথর্ববেদে। আচ্ছা, পরবর্তী বৈদিক সভ্যতাতে কেবলমাত্র এপিক্স বা যাকে আমরা বলতে পারি মহাকাব্য রচনা হয়। 2টা মহাকাব্য আমাদের মেন, একটা রামায়ণ, একটা মহাভারত। রামায়ণ লিখেন মহর্ষি শ্রী বাল্মীকি এবং আমাদের মহাভারত লিখেন হচ্ছে গিয়ে বেদব্যাস। তারপর টিকালেখ মহাকাব্য। যারা যারা ইংলিশ অনার্সের বর্তমানে স্টুডেন্ট পাঠরত তারা জানে যে এপিক কি, ঠিক আছে? এবং যারা জানো না তারা কিন্তু একটু দেখে নিও মহাকাব্য কাকে বলে, মহাকাব্যর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত আর উদাহরণ। এতটুকুই যদি তোমরা লিখে আসো তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে, বেশি লেখার দরকার নাই। সংক্ষিপ্ত টিকা রামায়ণ ও মহাভারত। পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ধরে নাও চলে এসছে। বৈদিক সভ্যতাতে নারীদের অবস্থান সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্নটাও ইম্পর্টেন্ট, সিন্ধু সভ্যতায় নারীদের অবস্থান সম্বন্ধে আলোচনা করো। আর অনেক সময় একটা কন্ট্রাস্টও করতে দেয় যে নারীদের অবস্থান বৈদিক সভ্যতাতে কেমন ছিল, সিন্ধু সভ্যতাতে কেমন ছিল, তার তুলনামূলক আলোচনা। কারণ বৈদিক সভ্যতা ছিল কিন্তু মূলত পুরুষতান্ত্রিক সভ্যতা বা পিতৃতান্ত্রিক সভ্যতা, এবং সিন্ধু সভ্যতা ছিল মূলত মাতৃতান্ত্রিক সভ্যতা। তাই দুটার মধ্যে একটা বিস্তর পার্থক্য বা চরম ব্যবধান কিন্তু রয়ে গেছে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা বর্ণাশ্রম না, এটা বর্ণাশ্রম হবে। বর্ণাশ্রম এবং চতুরাশ্রম বলতে কি বোঝো? বর্ণ কি? 4টা। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতেও বলেছেন যে চাতুবর্ণম মায়া সৃষ্টম গুণকর্মা বিভাগিসা, অর্থাৎ বর্ণ যেটা সেটা মানুষের কর্মের দ্বারা নির্ধারণ হয়। এই বর্ণটা কি? বর্ণ 4 প্রকার, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। চতুরাশ্রম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ইম্পর্টেন্ট আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং 9 নাম্বার হচ্ছে মেগালিথ। মেগালিথ হচ্ছে এক প্রকারের সমাধি। লোহার যুগ বা লৌহ যুগ বলতে কি বোঝো? কিভাবে মানুষ পাথর এবং ব্রোঞ্জ ছেড়ে লোহায় স্থানান্তরিত হয় তা আলোচনা করো, অর্থাৎ লোহার অস্ত্র কিভাবে তারা প্রচলন করতে শিখে তা আলোচনা করে। এর মধ্যে 2 মার্কসের মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু মেগালিথ। মেগালিথ হচ্ছে এক প্রকারের সমাধি যা তৎকালীন প্রাচীন ভারতের বিভিন্ন সভ্যতায় মানুষদেরকে কবর দেওয়ার জন্য বা সমাধি দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করা হতো। তো এই ছিল আমাদের আইকিউ বুস্টারের 100% কমন বলা যেতে পারে একটা সাজেস্টিভ ভিডিও। আমি আশা করছি এইখান থেকে সমস্ত প্রশ্ন থাকবে। তোমরা যদি এই সাজেশনটা খুব ভালো করে পড়ে যাও, আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে তোমরা কিন্তু 100% কিন্তু লিখে আসতে পারবে। অলরেডি আমাদের ইউজি 3rd সেমিস্টারের একটা পরীক্ষা হয়েছিল যেটাতে আমাদের সমস্ত প্রশ্ন কিন্তু কমন এসছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা গিয়ে সেই ভিডিওটাও দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশান বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা ভালো করে পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা আমাদের। এবং যখন তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, পরীক্ষার প্রশ্নপত্র কেমন আসলো একটা এসে কমেন্ট করে দিও যে তোমাদের এটা এসছে কি আসেনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট টু অল অফ ইউ। তোমাদের সামনের কালকের পরীক্ষার জন্য তোমাদেরকে খুব 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 শুভেচ্ছা রইল। ভালো মতো পরীক্ষা দাও, পারলে সমস্ত কিছু অ্যাটেন্ড করে এসো, কোনো কিছু ফাঁকা ছেড়ো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।